তো বন্ধুরা, তো চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর রেসিপিটা এতই টেস্টি হয় যে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর খুব সহজে একটা দারুণ মজাদার রেসিপি হতে চলেছে। আর সেটা বানাবো মাত্র দুটো ডিম দিয়ে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সিমতাজ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন মূল রান্নায় ফেরা যাক। এখানে আমি প্রথমে একটা ব্যাটার রেডি করে নেব। আর এই ব্যাটারটা রেডি করার জন্য এখানে আমি বেসন নিয়েছি। এই বেসন এখানে পরিমাণ মতো নিতে হবে, যতটা পরিমাণে বানাবো তো ততটা পরিমাণ বুঝে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি 5 থেকে 6 চামচ, চা চামচের 6 চামচ মতন আমি এখানে বেসন নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করলে এর মধ্যে কোনো লাম্পস থাকে না, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর স্ন্যাক্সটা যাতে কালারটা একটু ভালো আসে সেই জন্য দিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে করে স্ন্যাক্স যেটা করতে চলেছি সেটার কালারটা অনেকটাই সুন্দর আসবে। তো এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা এখন একটু পাতলা আছে। এর মধ্যে আমি দিয়ে দেবো যাতে করে একটু যে স্ন্যাক্সটা করছি সেটা রেডি করার জন্য কিছুক্ষণ ধরে যেন সেটা একটু মুচমুচে থাকে, সেই জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই ব্যবহার করবেন, এতে অনেকক্ষণ ক্রিস্পি ভাবটা থাকবে। তো এখন ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দেব। দিয়ে এদিকে আমি স্ন্যাক্সটা রেডি করব ডিম দিয়ে। তো তার জন্য এখানে আমি ডিমের একটা মিশ্রণ রেডি করব। তো প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি নিয়েছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে লবণের সঙ্গে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে যদি হাতের কাছে ধনেপাতা কুচি থাকে অবশ্যই দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমার হাতের কাছে ছিল না বলে আমি ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমরা যেমন ডিমটা ভাজা করি ঠিক একই রকমভাবে ডিমটা ভাজা করে নেব। আর এই টেস্টটা এতটাই টেস্টি, বিশেষ করে গরম গরম পরিবেশন করে দেখবেন ভীষণ টেস্টি হয়। একবার হলো বাড়িতে এই অল্প সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা স্ন্যাক্সে বানিয়ে নিতে পারেন। আর চা তৈরি করতে করতেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো কথায় কথায় এখানে ডিমটা ফেটানো আমার একদম রেডি হয়ে গেছে। আর এদিকে গ্যাসের উপরটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা খুব ভালো করে একটু গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে সর্ষের তেল ছিল সেটাই ব্যবহার করেছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন দেখুন সম্পূর্ণ যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে মাঝখানের দিকে ডিমের যে ব্যাটারটা আছে সেটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে, সেই জন্য আমি ছোটো চামচ দিয়ে একটু সাইড করে দিচ্ছি যাতে করে সমস্ত সাইডটা সমান হয়। তো এইভাবে ডিমের ব্যাটারটা চারিদিক দিয়ে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটা সাইড যখন হালকা একটা কালার চলে আসবে না তখন একটু উল্টে পাল্টে দেবো। তো দেখুন খুব হালকা হাতে আমি উল্টে পাল্টে দিলাম। আর এই সাইডের কালারটা কতটা সুন্দর এসেছে, ঠিক একই রকম অপর সাইডের কালারটাও ঠিক এরকম করে দেখে নিতে হবে যেন কালারটা একটু ভালো আসে। তো এর মধ্যে ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। এখন মাছ বরাবর কেটে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো পিসটা কেমন করছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এইভাবে দুটো ডিম থেকে কিন্তু অনেকগুলোই এই রেসিপি তৈরি হয়ে যায়। আর এই ডিমের এই স্ন্যাক্স রেসিপিটা ভীষণ সহজভাবে বানানো যায়, কিন্তু বিশেষ করে খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আর একদম গরম গরম পরিবেশন করে দেখবেন এটা খুব টেস্টি হয়। একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। এখন যে বেসনটা আমি রেডি করে রেখেছিলাম ব্যাটারটা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা, সামান্য একটু আদা রসুনের পেস্ট, যদি রসুন না খেতে চান শুধু আদার পেস্ট দিতে পারেন, আর সামান্য একটু হিং দিয়েছি। দিয়ে ভালো করে ব্যাটারটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এখন এর থিকনেসটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন বা কতটা পাতলা রেখেছি। এদিকে এটা ফেটাতে ফেটাতে আমি কিন্তু গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে রেখেছি। তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে এখন দেখুন ডিম থেকে একটা করে পিস নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে একটা একটা করে এই স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি।
আর ডিমের এই স্ন্যাক্সটা খেতে ভীষণ ভীষণ সুন্দর। আবারও বলছি, একবার হলেও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যতটা বলছি টেস্ট, ততটাই টেস্ট লেগেছে কিনা সেটা তো অবশ্যই কমেন্ট করবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে যখন একটা সাইড হালকা একটু কালার এসে গেছে তখন উল্টে পাল্টে আরও একটা সাইড কালার করে নেব। আর এই পর্যায়ে ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখে দেবো। যদি হালকা আঁচে ভাজা যায় না তাহলে ক্রিস্পি ভাবটা অনেকটা সময় ধরে থাকে। আর যদি এটা আমি হাই ফ্লেমে ভাজা করে নিই, মিডিয়াম টু হাই ফ্লেম, সেক্ষেত্রে ক্রিস্পি ভাবটা খুব বেশি থাকবে না, কালারটা খুব ভালোভাবে চলে আসবে। ক্রিস্পি ভাব কিন্তু অত টাইম ধরে থাকবে না। সেজন্য চেষ্টা করবেন প্রথমে হালকা করে স্ন্যাক্সগুলো দেওয়ার পরে 2-1 মিনিট পরেই কিন্তু একদম ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে ভাজা করবেন, এতে করে ক্রিস্পি ভাবটা অনেকটাই থাকবে। আর এখন দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে, একদম ন্যাচারাল কালার দেখাচ্ছি। খুব সুন্দর কালার এসেছে আর দেখেই বোঝা যায় যে এটা কতটা ক্রিস্পি হতে পারে। তো বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভাজা করে নেব। আর এখানে আমি যেভাবে ব্যাটারটা করেছি, যদি আপনাদের মনে হয় ঘন, সেখানে সামান্য একটু জল মিশিয়ে নিতে পারেন। কিন্তু প্রথমে ব্যাটারটা দেখেছেন একদম ঘন করে ব্যাটারটা করেছি, ঠিক এইভাবে ব্যাটারটা করার চেষ্টা করবেন। এতে করে স্ন্যাক্সগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে। ব্যাটার পাতলা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না, সেই জন্য পাতলা একদমই করবেন না। যদি খুব একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে চালের গুঁড়ো বা চালের আটা সামান্য একটু পরিমাণ মিশিয়ে নিতে পারেন। তো এইভাবে ঠিক একইভাবে বাকিগুলো আমি ভাজা করে নিচ্ছি। দেখুন কালারগুলো কতটা সুন্দর আসছে। আর এইভাবে সমস্তটা ভাজা করে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি বলে বোঝাতে পারছি না, এটা ভীষণ ক্রিস্পি ভাবও চলে এসেছে। তাহলে দুটো মাত্র ডিম দিয়ে কিন্তু অনেকটাই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায়। এটা নিজেদেরও সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে দিতে পারেন। এটা ভীষণ টেস্টি হয়। আর রেসিপিগুলো কেমন হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে, নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি পাবো তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানাতে পারবে। আর এখন একটা আমি খেয়ে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা মুচমুচে হয়েছে সেটা তো বলে বোঝাতে পারবো না। একমাত্র যদি আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আর খেয়ে তবেই কিন্তু কমেন্ট করবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আর এই স্ন্যাক্সের রেসিপিটা না একবার রেডি করে 1 সপ্তাহ ধরে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, যখনই মন চাইবে। আর এখন তো মাঝের মধ্যে ভালোই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, আর এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিতে ফেরা যাক। তো এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আর এই আলু যদি ঠান্ডা করে নেওয়া হয় না, তাহলে কি হবে, যখন আলুটা মাখাবো সেই সময় একটা টাইট ভাব থাকবে। আর যদি গরম গরম আলুটা মাখানো হয়, একটা কেমন নরম ভাব হয় আর জলজল একটা ভাব হয়, খেয়াল করবেন। যাই হোক, এখন ঠান্ডা করে নিয়েছি আলুটা, নিয়ে একটা গ্রেটার নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো বড় চান্স না থাকে। হাতে কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই ম্যাশ করেও নিতে পারেন। তো সমস্ত আলুটাকে আমি গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা মেশাবো। তো প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, এখন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখন দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু চিলি ফ্লেক্স দেওয়া আছে না, সেই জন্য ঝালটা অবশ্যই একটু বুঝে দিতে হবে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে টেস্টটা একদম বেড়ে যাবে। আর এখন সবশেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নেব। নিয়ে ভালো করে আলুর সঙ্গে সমস্ত মশলা যেগুলো দিয়েছি না, সমস্তটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো কালারটা একটু সাদা সাদা লাগছে, সেই জন্য আমি একটু সামান্য হলুদ মিশিয়ে নেব। এতে করে কি হবে, হালকাটা কালারটা সুন্দর চলে আসবে। তো যাই হোক, এখন আমি খুব ভালো করে হলুদের সঙ্গে এখন আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিগুলো কিন্তু খুব সহজভাবে বানিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখনই বৃষ্টি হয় হালকা করে, সেই সময় কিন্তু একটা স্ন্যাক্স খেতে মন চায়, সেই সময় ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আগে থেকে আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো ডিম কটাকে, একটা ডিমকে আমি 4 পিস করেছি, একটা ডিম আমি 2 পিস করেছি। তো এখন
আমি কিছুটা পরিমাণে আলু নিয়েছি। আলুর যে পুরটা আমি রেডি করেছি সেটা নিয়ে হাতের মধ্যে একটু হাতে তালুতে রেখে আমি চ্যাপটা করে নিয়েছি। নিয়ে ডিমটা মাঝখানে বসিয়ে সমস্ত জায়গায় আলুটাকে লাগিয়ে দিলাম। দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এইভাবে অবশ্যই ফলো করলেই বুঝতে পারবেন যে সমস্ত জায়গায় কিন্তু আলুটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, যাতে ডিমের কোনো অংশই না দেখা যায়। ঠিক সেইভাবেই আমি গোল গোল করে রেডি করে নিয়েছি। তো এইভাবে সমস্তটাই রেডি করে নেব। আর আমরা তো জানি ডিমের চপ খেতে সবাই কম বেশি পছন্দ করি, কিন্তু একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এদিকে আরও একটা ডিম নিয়েছি একটা বোলের মধ্যে, নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটাতে ফেটাতে দেখবেন একটু সাদা মতন হয়ে যাচ্ছে। এতে ডিমের সাদা অংশের সঙ্গে কুসুমটা খুব ভালো করে মিশে যাচ্ছে, সেই জন্য কিন্তু কালারটাও দেখুন অনেকটা সাদা হয়ে গেছে। তো এটাকে এখন সাইড করে রেখে দেব। দিয়ে আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এটা যখনই মন চাইবে বা হাতে বেশি সময় থাকবে এইগুলো রেডি করে 1 সপ্তাহ মতন ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো যাই হোক, এখন আমি এখান থেকে একটা ডিমের যে চপটা করেছি সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এখানে প্রথমে ডিমের মধ্যে একবার কোট করে নিয়েছি, নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে একবারও কোট করতে পারেন, চাইলে দুবার দিতে পারেন। তো আমার মনে হয় ডবল কোট করলে কি হয় না, ওপরের লেয়ারটা খুব সুন্দর একটা মোটা আসে আর খেতেও ভীষণ ভালো লাগে, ক্রিস্পি ভাবটাও খুব ভালো হয়। আর এখানে ডিমটা যে একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে কিন্তু সম্ভব হবে না। তো কিভাবে বানাবেন একটা ডিম দিয়ে সেটাও একটু দেখিয়ে দেবো। তো এখানে ডবল কোট কীভাবে করছি সেটা তো দেখে নিচ্ছেন। তো আরও একরকমভাবে দেখিয়ে দিচ্ছি, যাতে করে এই ডিমের যে আমি ব্যাটারটা রেডি করেছি সেটা একদমই কম পরিমাণে লাগবে। তো যাই হোক, দুটো আমি একই রকমভাবে দেখেছি, আরও একটা একরকমভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন একটা এখান থেকে ডিমের যে চপটা করেছি সেটা নিয়ে নিলাম। নিয়ে দেখুন ভালো করে আমি ব্রেড ক্রাম্বসের সঙ্গে কোট করে নিচ্ছি। খুব ভালো করে দেখুন ব্রেড ক্রাম্বসটা লেগে গেছে। এখন আমি ডিমের মধ্যে আবারও কোট করে নেব, নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ডবল কোট হয়ে গেল, আর ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা কিন্তু একবারই লাগলো। এতে করে একটা ডিমে কিন্তু অনেকগুলোই ডিমের এই কাটলেট বলুন বা চপ বলুন রেডি করে নেওয়া যাবে। তো এইভাবে সমস্তটা রেডি করে নিয়েছি। আর আমি আজকে ভাজা করব না, যেহেতু আমি ফ্রোজেন করে রেখে দিচ্ছি, সেজন্য ভাজা করে আর দেখাবো না। তো একরকম রেডি হয়ে গেল। তো আরও একরকম আপনাদের রেসিপি আমি শেয়ার করছি। অবশ্যই কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। এতে করে তারাও এই সহজ রেসিপিগুলো সহজভাবে বানিয়ে রাখতে পারবে, আর যখনই মন চাইবে তখনই কিন্তু ভাজা করে খেয়ে নিতে পারবে বা কেউ আসলে সার্ভ করে দিতে পারবে। তো একটা রেডি হয়ে গেছে, এখন আর একটা তৈরি করার জন্য আমি রেডি হচ্ছি। তো এটাকে সাইড করে এখন রেখে দেব। দিয়ে ঠিক একইভাবে আবারও আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, নিয়ে একইভাবে গ্রেট করে নিয়েছি। নিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর একটু কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে অবশ্যই না দিতে পারেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতন ধনেপাতা। তো ধনেপাতা কুচিটা আমার মনে হয় একটু বেশি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আবারও একটু কম করেই। আর কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু কম বেশি করে নিতে পারেন, কারণ যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ লেবু। এই লেবু জুসটা দেওয়ার জন্য না টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যদি হাতের কাছে লেবু না থাকে সেক্ষেত্রে চাট মশলা ব্যবহার করতে পারেন, বা চাট মশলাও না থাকলে যদি হাতের কাছে আমচুর পাউডার থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নস্টার্চ। তো হাতের কাছে যদি কর্নস্টার্চ না থাকে সেক্ষেত্রে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। যদি সেটাও না থাকে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা চালের আটা যেটা ব্যবহার করতে পারেন। দিয়ে এখন সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব। যদি মেশানোর সময় মনে হয় যে একটু নরম আছে সেক্ষেত্রে আরও 1 চামচ কর্নস্টার্চ বা অ্যারারুট বা চালের গুঁড়ো মেশাতে পারেন।
তো এইভাবে সমস্তটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে বলেছিলাম না আগে যে আলুটাকে ঠান্ডা করে নিলে মাখার সময় কিন্তু একটু টাইট মনে হয়। আর যদি গরম গরম আলুটা মাখা হয় না, একটু নরম ভাব আসে। সেই জন্য চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নিয়ে আলুটাকে গ্রেট করে নেওয়ার বা ব্যাশ করে নেওয়ার। তো সমস্ত আলুটাকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। আর যত ভালো মেশানো হবে মশলাটা কিন্তু সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। আর এই রেসিপিটাও খেতে ভীষণ টেস্টি হয়। এটাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এখন হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। যদি নরম হতো না, সেক্ষেত্রে কিন্তু আরও 1 চামচ কর্নস্টার্চ দিতে হতো। যাই হোক, আলুটা রেডি করে রেখে দিয়েছি সাইড করে। এদিকে আমি 2টো ম্যাগির প্যাকেট নিয়েছি। নিয়ে ম্যাগির প্যাকেটের মধ্যেই ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই প্যাকেটের মধ্যে গুঁড়ো করে নিলে কি হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। যদি এটা আমি প্যাকেট থেকে বার করে নিয়ে গুঁড়ো করি, চারিদিকে ছড়িয়ে যায়। সেই জন্য প্যাকেটের মধ্যে আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে এখন ম্যাগিটাকে বার করে নিচ্ছি। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলে ওইভাবে বাড়িতে বানিয়েও দেখতে পারেন। আর কিছুটা একটু বড় বড় আছে, সেই জন্য আবার হাত দিয়ে আমি একটু ভালো করে ছোট ছোট করে নিচ্ছি। তো যত ভালো করে একদম মিহি করে নেওয়া যাবে না, তত ভালো হবে এই রেসিপিটা। এখন এখানে আমি প্রায় হাফ কাপ ময়দা নিয়েছি। আর যে ম্যাগি 2টো প্যাকেট নিয়েছি না, সেই ম্যাগির মশলাটা দিয়ে দেব। মশলা দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর এখানে যদি লবণ কম মনে হয়, তাহলে সামান্য একটু লবণও মিশিয়ে নিতে পারেন। তো ম্যাগি মশলার মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে, সেই জন্য লবণ দেওয়ার প্রয়োজন নেই। তবু টেস্ট করে দেখে নিতে পারেন। তো এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি বা গ্লু রেডি করে নিয়েছি। দিয়ে এখন সাইড করে রেখে দিয়েছি। দিয়ে এখানে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের মধ্যেও একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। নিয়ে যে আলুটা রেডি করে রেখেছিলাম না, সেই আলুটা হাত দিয়ে নিয়ে এটা সেট করে নেব। আর এই সেট করে নেওয়ার পরে যে যার মতো একটা শেপে নিয়ে চলে আসতে পারেন। তো আমি একটু অন্যরকম শেপ দিয়ে নেব, সেটা একটু ভালো করে খেয়াল করতে পারেন। দেখতেও সুন্দর হবে। আর যে কোনো জিনিস, খাওয়া জিনিস যদি একটু দেখতে সুন্দর হয়, লোভনীয় হয় না, খেতে ভীষণ ভালো লাগে। তো সেটার জন্যই আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি। জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এইভাবে হাত দিয়ে একটু চৌকো শেপ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি ত্রিকোণভাবে বা ট্রায়াঙ্গেলভাবে কেটে নেব ছুরি দিয়ে। তো এইভাবে দেখুন কেটে নিচ্ছি। আর খুব বেশি পাতলা করবেন না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। আবার খুব বেশি মোটাও করবেন না। কতটা মোটা বা পাতলা আমি হাত দিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, একটু দেখলে বুঝতে পারবেন। দেখুন কতটা মোটা বা পাতলা করেছি, সেটা কিন্তু খুব খেয়াল করলে বুঝতে পারবেন। এইভাবে সমস্তটাই আমি একই রকম শেপে রেডি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী গোলও করে নিতে পারেন বা লম্বা যেমন ভেজিটেবল চপ হয় সেরকমও করে নিতে পারেন। টেস্ট একই রকম আসবে। তবে এটা একটু দেখতে অন্যরকম লাগবে, লোভনীয় লাগবে, সেই জন্য কিন্তু আমি শেপটা এরকমভাবেই দিয়ে নিয়েছি। আর এটা হাতের মধ্যে নিচে দেখতেই পাচ্ছেন কতটা নরম বা কতটা শক্ত আছে। খুব বেশি অ্যারারুট বা খুব বেশি কর্নস্টার্চ দিতে যাবেন না, তাহলে কিন্তু যে ম্যাগিটা দেব সেটা ভালো করে কোট হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি। নিয়ে এখানে আমি ম্যাগিটাও নিয়ে নিয়েছি। আর এদিকে যে গ্লুটা রেডি করে রেখেছি সেটাও নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে একটা একটা স্ন্যাক্স আমি নিয়ে নেব। নিয়ে প্রথমে গ্লুর মধ্যে দিয়ে নেব। গ্লু বা স্লারি যেটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমি যে ম্যাগিটা রেখেছিলাম তার মধ্যে ভালো করে কোট করে নেব। আর একটু সমস্ত সাইডে না ভালো করে লাগিয়ে নিতে হবে। যত ভালো লাগানো হবে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
চাইলে আপনারা স্যালো ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি স্যালো ফ্রাই করিনি, এটা আমি ডিপ ফ্রাই করেছিলাম আর খেতে ভীষণ ভালো লেগেছিল। আর এটা চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে ভাজা করলে না ভীষণ ক্রিস্পি ভাবটা আসবে। আর যদি হাই ফ্লেমে ভাজা করেন তাহলে কালার চলে আসবে, ভিতর থেকে ভাজা হবে না, খেতে অতটা ভালো লাগবে না। আর আমি যেহেতু আজকে ভাজা করে দেখাচ্ছি না, সেই জন্যই বলে দিলাম যে কিভাবে ভাজাটা করবেন। তো এইভাবে সমস্তটাই আমি তৈরি করে নিয়েছি আর 2 রকম স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। এটা কিন্তু অবশ্যই 1 সপ্তাহ ফ্রোজেন করে রাখতে পারেন। আমি আবারও বলছি, আমি কিন্তু বলতে পারবো না 1 সপ্তাহের বেশি ফ্রোজেন করে রাখলে ভালো থাকবে কি না, কারণ আমি এই স্ন্যাক্সগুলো এতটাই টেস্টি হয় 1 সপ্তাহ বেশি রাখতেও পারি না। যখন তখন মন চাই, বাচ্চারা বায়না করে, আমি তখনই ভাজা করে দিই, সেই জন্য আমি 1 সপ্তাহ বেশি রাখতেও পারি না। সেই জন্য আমি বলতে পারবো না যে এটা 1 সপ্তাহ বেশি থাকবে কিনা। তো ঠিক এইভাবে একইভাবে আমি একটা কন্টেনার নিয়েছি, নিয়ে তার মধ্যে এই একই রকমভাবে ফ্রোজেন করে রাখছি। তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো অবশ্যই কমেন্ট করবেন, আর কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করবেন, আর কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেবেন, তাহলে ক্রিস্পি ভাবটা খুব ভালো আসবে। আমি আজকে আসলে ভাজা করে দেখাতে পারিনি, সেই জন্য সরি। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম সহজের একটা রেসিপি, আর রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আর যখন বাইরে বেড়াতে যাই সবার আগে চোখ যায় কিন্তু আমাদের মোমো, কিন্তু মোমোটা আমরা বানাতে পারি না, কিন্তু এত সহজভাবে বানিয়েছি বা দেখিয়েছি, শেয়ার করেছি, আপনারা বা দেখা মাত্রই কিন্তু সমস্তটা ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নায় ফেরা যাক। তো গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি, কড়ার উপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আর এখানে নিয়েছি 10-12 কোয়া রসুন, সেটাকে আমি কুচি করে নিয়েছি। নিয়ে ফ্লেমটা লো করে রসুনটাকে হালকা ব্রাউন কালার করে নেব। তো যতক্ষণ ব্রাউন কালার হচ্ছে সেই সময় আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, সেটা দেখিয়ে দিই। নিয়েছি বাঁধাকপি কুচি, আর এখন সিজন ছাড়াও কিন্তু সবসময় সব সবজি পাওয়া যায়। নিয়েছি বিনসটাকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি, আর এখানে একটু বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলোই নিয়ে নিতে পারেন, এইগুলোই যে দিতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেবো একে একে সমস্ত সবজিগুলো, যে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। আর সবজি থেকে কিন্তু হালকা জল বার হতে শুরু করবে, সেজন্য জল দেওয়ার এক্ষুনি কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, কিন্তু খেতে এত টেস্ট হয়, সেটা একবার বানিয়ে যদি দেখেন তবে বিশ্বাস করবেন আমার কথাটা। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না, কিন্তু এই সামান্য মশলা দিয়ে এত টেস্টি যে একটা রেসিপি হয় না, আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। যখন বানিয়েছি, নিজে টেস্ট করেছি, তখন বিশ্বাস করেছি যে সত্যি অল্প মশলা দিয়েও অনেক জিনিস টেস্ট করে বানানো যায়। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। যতক্ষণ সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আটাটা মেখে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করেছি, 1 কাপ ময়দা নিয়েছি, কিছুটা জোয়ান নিয়েছি, জোয়ানটাকে ভালো করে দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি নিয়েছি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য না ভীষণ সুন্দর একটা, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ তেল। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। একদম সফট ডো, যেমন আমরা বাড়িতে রুটি বা লুচি বানাই, পরোটা বানাই, যে ডো বানাই যেমন সফট ডো হয়, ঠিক তেমনই একটা ডো বানিয়ে নেব। আর একবার আমি বেশি পরিমাণে জল দিচ্ছি না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানাচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা কিন্তু একদম রেডি করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে দেখুন। তো এটাকে এখন সামান্য আবারও 1-2 ফোঁটা তেল দেবো ওপরে, যাতে করে উপরে একটা মোটা লেয়ার পড়ে যায় না, সেটা আর পড়বে না। তো ভালো করে তেলটাকে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি সবজিটাকে দেখে নেব। তো সবজিটা প্রায় আমার হয়ে গেছে, আর আমি মাঝের মধ্যেই একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায়। তো সবজিটাও একদম রেডি হয়ে গেছে বা একদম সিদ্ধ হয়ে গেছে, সেটা খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে দেখুন 10-15 মিনিট হয়ে গেছে, এটাকে আমি অনেকটাই সেট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নেব। তো 1 কাপ ময়দা থেকে 3টে লেচি কেটেছি, তাহলে বুঝতে পারছেন যে খুব বড় লেচি না, আবার খুব ছোট লেচি না। এখন আমি একটা
বেলার জন্য জায়গা নিয়েছি, নিয়ে আমি রুটির আকারে বেলে নেব। তো খুব ছোট রুটি করব না, এই লেচি থেকে না একদম বড় করে একটা রুটি করে নেব। আর রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। যদি দেখেন এখানে ময়দা প্রয়োজন হয়, সামান্য ময়দা ছিটিয়ে ছিটিয়ে বড় করে বেলে নিতে পারেন। আর কতটা পাতলা হচ্ছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই পাশ থেকে হাত কিন্তু দেখা যাচ্ছে, হাতের আঙুলগুলো, তাহলে বুঝতে পারছেন যে কতটা পাতলা করে বেলেছি। এখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে জল দিয়েছি আর একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। দিয়ে এখন একটা বড় ঢাকনা নিয়েছি, কিন্তু ঢাকনাটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে, সেই জন্য ছোটো একটা বাটি নিয়ে নিলাম। এই বাটি দিয়ে লুচির মতন করে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এটা চাইলে আপনারা পাতলা করে বেলে নিতে পারেন, তো আমার কাছে এটা খুব সহজ পদ্ধতি মনে হয়েছে, সেই জন্য আমি এইভাবে বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন যেন রুটিটা সব দিকে সমানভাবে বেলা হয়, কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা সেটা যেন না হয়। তো যেটা বাড়তি হয়েছে সেটাকেও রেখে দেবো, আবারও পরে বেলে নেব। এইভাবে সমস্তটাকে আমি বেলে নেব। তো বেলা হয়ে গেছে। এখন একটা লুচির মতো যেটা আমি বেলে রেখেছি একটা হাতের মধ্যে নিয়েছি, নিয়ে এর মধ্যে 1 থেকে 1.5 চামচ পুর দিয়ে দিয়েছি। আর পুরটা একটু পরিমাণে বেশি দিলে না খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটা বানাচ্ছি, দেখুন অনেক সময় কি হয় ছেড়ে যায়, দেখবেন যখন জল দিচ্ছি না, আমি কিন্তু এমনিই বন্ধ করে দিচ্ছি মুখটা, এটা কিন্তু খুব সহজে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মাখাটা খুব ভালো হয়েছে। তো আমি আরেক রকমভাবে বানাচ্ছি, সামান্য একটু জল নিয়েছি, জল নিয়ে সমস্ত সাইডে একটু জল নিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে কি হয়, খুলে যাবে না, যে জোড়াটা লাগছে সেটা কিন্তু একদমই খুলে যাবে না। এইভাবে বন্ধ করে দিতে হবে, একদমই খুলে যাবে না। কিন্তু আমি ময়দাটা এমনভাবে মেখেছি না, একটু সফট করে সেটা খুলে যাচ্ছে না, তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। যদি বাই চান্স দেখেন খুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটু জল দিয়ে নেবেন, তাহলে আর খুলে যাবে না। আর দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়েছি। এইভাবে সমস্তটাই বানাবো। তো আপাতত আমি 6টা বানিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে, পরে যখন আমার বাচ্চারা খাবে তখন গরম গরম বানিয়ে দেবো। আর এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। তো এখন জলটাও ফুটে গেছে। এখন যে নেটের আমি ঢাকনাটা দিয়েছিলাম ওপরে, সেটার উপরে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। দিয়ে এটা বেশিক্ষণও সময় লাগে না, 7 থেকে 8 মিনিট, খুব জোর হলে 10 মিনিট রেখে দিলে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো 10 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলছি, আর খুলে দেখে দিচ্ছি, দেখুন কত সহজভাবে উঠে যাবে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা তো আমার লোভ সামলানো যাচ্ছে না, ভীষণ টেস্টি হয়েছে। আমি যখন বানিয়েছি এটা নিজে খেয়ে নিজেই ভীষণ প্রশংসা করছি, মানে খুবই ভালো লেগেছে। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কতটা সুন্দর। আর এখন মাছ বরাবর কেটে দেখাচ্ছি, দেখুন। বিশ্বাস করুন, গরম গরম যদি সার্ভ করে না, যারা একদমই বানাতে পারেন না তারা কিন্তু এইভাবে একদম সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর কেমন হচ্ছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। কোথা থেকে দেখছেন কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। এখন মাঝের মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে সন্ধ্যার দিকে একটা স্ন্যাক্স তো বানাতেই হয়। আর তাহলে খুব সহজভাবে যদি আমরা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কোনো স্ন্যাক্স বানিয়ে নিই তাহলে কেমন হয়। তাহলে চলুন, আজকে বানিয়েছি আমি চিকেন পাকোড়া খুব সহজভাবে, আর হাতের কাছে যে কটা উপকরণ ছিল না সে কটা উপকরণ দিয়েই বানিয়েছি। তাহলে চলুন স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি বোন সহ চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেন নিতে পারেন। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থেকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখন এর মধ্যে একে একে সমস্ত মশলা মিশিয়ে দেব। তো আমার হাতের কাছে যে মশলা আছে সেগুলোই কিন্তু মেশাবো, বাড়তি কোনো মশলা দেবো না। তো এখানে আমি 1.5 চামচ মতন আদা আর রসুনের পেস্ট দিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ, দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ। আর এখানে একটু পরিমাণে বেশি হাতের কাছে কাসুরি মেথি ছিল, সেই জন্য কাসুরি মেথি দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে কাসুরি মেথি না থাকে সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো বা ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারেন। হাতের কাছে কিন্তু সবার হাতের কাছে এগুলো থেকেই যায়। তো আমার কাছে কাসুরি মেথি ছিল, এর একটা আলাদা ফ্লেভার আছে সেটা তো জানেন, সেই জন্য আমি বেশি মশলা ব্যবহার করিনি। আর এখানে হাতের কাছে টক দই ছিল, আমি 2 চামচ টক দই ব্যবহার করেছি। আর স্বাদ অনুযায়ী গুঁড়ো লঙ্কা দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এভাবে প্রত্যেকটার মধ্যে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালোভাবে যায়। এখন হাতের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে
এইভাবে রেডি করে নিতে পারেন। এখন সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। যদি হাতের কাছে সময় না থাকে সেইটা রাখার দরকার নেই, অল্প সময়ের মধ্যেই আপনারা রেডি করে নিতে পারবেন। তো আমার কাছে হাতে সময় ছিল, সেই জন্য আমি এখানে 10 থেকে 15 মিনিট সময় দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ বেসন। এটা দেওয়ার জন্য না খুব ভালো ক্রিস্পি হয় আর অনেকক্ষণ ধরে এটা ক্রিস্পি ভাব থাকবে, সেই জন্য একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম হাফ লেবু, আর লেবুর জুসটা দিয়ে দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন দিয়ে দেবো ভালো করে, যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই জন্য এখানে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে করে ভালো করে প্রত্যেকটা চিকেনের মধ্যে এই চালের গুঁড়ো আর যে বেসনটা দিয়েছি বা ডিম দিয়েছি প্রত্যেকটা ভালো করে কোট হয়। সেই হিসাবে ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আর আগেই বললাম, যদি হাতের কাছে বেশি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে রেডি করে নিতে পারেন। আমার হাতের কাছে সময় বেশি ছিল বলে কিন্তু এটা 15 মিনিট রেখে দিয়েছি। তো এখন গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো একে একে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি বা মিশিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম। তো যতটা পরিমাণে একটা কড়ার মধ্যে দেওয়া যায় ততটাই আমি দিচ্ছি, খুব বেশি পরিমাণে দিচ্ছি না। তো প্রথমে হাই ফ্লেমে একটু দিয়ে দিলে কী হবে, একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর চিকেন থেকে তো জল ছাড়তে শুরু করে, সেই জন্য চিকেন থেকে খুব বেশি জল ছাড়বে না। যখন দেখবেন হালকা করে একটু যখন ওপরের দিকে যে হালকা বাবলস উঠছে সেটা একটু কমে যাবে, ঠিক তখনই ফ্লেমটা কমিয়ে দেবেন। কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজা করে নিতে হবে। তো এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি, যখন হালকা করে কালার এসে গেছে, একটা সাইড বোঝা যাচ্ছে বা বাবলসগুলো অনেকটাই কিন্তু কমে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সমস্তটাকে হালকা কালার করে ভাজা করে নেব। আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, যাতে করে চিকেনটা সিদ্ধ হওয়ারও ব্যাপার থাকে, হালকা করে সিদ্ধও হয়ে যাবে আর খুব ভালো ক্রিস্পিও হবে। তো এইভাবে সমস্তটা একটু সময় ধরে ভাজা করে নিতে হবে, খুব তাড়াহুড়ো করলে হবে না। যত ভালো করে ভাজা করে নেওয়া হবে না তত ভালোই ক্রিস্পি ভাবটা অনেক সময় ধরে থাকে। তো দেখুন হালকা একটা কালারও এসে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি তুলে রাখছি। এখন কিন্তু সম্পূর্ণ কালার আসেনি, এটাকে আবারও একবার ভাজা করে নেব, তবে কিন্তু ক্রিস্পি ভাব আসবে। তো ঠিক একইভাবে প্রথম ব্যাচটা তুলে নিয়ে পরের আবার যেগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথমে ফ্লেমটা একটু হাই দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য, হাই দেওয়ার পরে বাবলস দিয়ে একটু কমে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দেবো। উল্টে পাল্টে দিয়ে দেখুন ঠিক একইভাবে খুব বেশি কালার না করেই কিন্তু আমি তুলে নিচ্ছি। তো সমস্তটাকে তুলে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে, আর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এদিকে তেলটাকে আবার আমি গরম করে নিয়ে ঠিক এইগুলোকে আবারও একবার ভাজা করে নেব। আর এখন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন, আর যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখনকার কালারটা দেখে নেবেন। দুটোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে ভাজা করে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয় আর খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অল্প কিছু চিকেন থাকলে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যদি একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। রেসিপিগুলো কেমন লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা দেখছেন সিমতাজ কিচেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হতে চলেছে। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে রাখতে পারেন। আর যদি মনে করেন বাচ্চারা সবসময় বায়না করে, তো যখন আমি হাফ ভাজা করে রেখেছিলাম না, ঠিক ওই পর্যায়ে রেখে দিতে পারেন ফ্রোজেন করে। বাচ্চারা যখন চাইবে তখনই সঙ্গে সঙ্গে নিয়ে আবারও ভাজা করে দিতে পারেন। তো প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয়টাও ঠিক একই রকমভাবে ভাজা করে নিচ্ছি। আর দুটোর কালারটা একটু দেখিয়ে দিলাম। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বিশেষ করে দেখতেই সুন্দর হয়নি, খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমি সস দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে এখানে ধনেপাতার চাটনি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। তো এখন আমি সামান্য ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আর সামান্য একটু বিট লবণও দিয়েছি, দুটো দিয়েছি। দেওয়ার পরে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। আর ভিতর থেকে কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। দেখুন চিকেনগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।